পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে। বাদ ইভিএম জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি। আগে গণভোট চায় জামায়াত, সনদের আইনি ভিত্তি চায় এনসিপি। জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা, কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান। আটক অন্তত ২০, গান পাউডার ও মার্বেল উদ্ধার। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের বলি যুবক। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। থাকছে না ইভিএম। সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিলেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আইনের চোখে পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দলগুলো নির্বাচনী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটা বিধান করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হলফনামায় উল্লেখিত সব প্রার্থীর আয়ের উৎস ও সম্পদ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। জামানতের যে পরিমাণ সেটা ২০,০০০ ছিল, এটা ৫০,০০০ করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন। নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নীতিগত অনুমোদন এবং জুলাই জাদুঘর আইন, দুদক আইন ও শ্রম আইন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করল বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন। এবারের নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠকে ৩৬ দফার একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি। সেখানে বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেয়া যাবে না। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের
যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন মঈন খান। আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। এদিন রাজনৈতিক দলের পাশাপাশি বিকেলে বাংলাদেশের নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সিএসের সঙ্গে বৈঠক করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ সাজাতে দ্রুত নির্বাচিত সরকার দরকার হলেও কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের মতামত নিয়ে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেননি তারা। নির্বাচন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বললেন, দেশ এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দরকার হলেও কিছু দল ভোট পেছানোর পায়তারা করছে। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সইয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে জুলাই জাতীয় সনদের। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষেও দলের অবস্থান জানান তিনি। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে, এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে। মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারের কাছে অনুদানের অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তার কথা না ভেবে জনগণের টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকারের লোকেরা। প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। তারা কিভাবে 50টা 100টা 200টা বাড়ি বানানো যায় লন্ডনে, সেটাই তারা করেছেন। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসির নেতৃবৃন্দ বৈঠক করে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে নির্বাচনের আগে গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডক্টর শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যুক্তি। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো, তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ কত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে, যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। 47 সাল থেকে শুরু
জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বড় রাজনৈতিক দলের প্রভাবে আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা করেছে সরকার। তবে আইনি ভিত্তি ছাড়া কারো চাপে সই করবে না এনসিপি। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কারে জন আকাঙ্ক্ষার প্রতিফলনে বাধা বড় রাজনৈতিক দলগুলো। ছাত্র সংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভায় বৃহস্পতিবার অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। নেতৃত্ব দিয়েছিলাম এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও দেশের গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করতে পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ নয়। আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। গণ অভ্যুত্থানের পর সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ করেন বক্তারা। আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের লড়াইটা দীর্ঘ, অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি, এটি আপনাদের কাছে আহ্বান। আইনি ভিত্তি ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ। রায় কবে 13 নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। সমাপনী বক্তব্যে অপরাধ প্রমাণের দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। বলেন, সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। 3 আগস্ট থেকে 23 অক্টোবর প্রায় 3 মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন 13 নভেম্বর। পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। আমি বলেছি, এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে। এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায়, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে
যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি। চিফ প্রসিকিউটর বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ, অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করে না ট্রাইব্যুনাল। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আবারও বলি এক যুবক। ককটেল বিস্ফোরণে প্রাণহানির পর বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান। উদ্ধার করা হয় গান পাউডার ও মার্বেল। জড়িত সন্দেহে আটক করা হয় অন্তত 20 জনকে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। দুই গ্রুপের সংঘর্ষে এক তরুণের মৃত্যুর পর অপরাধীদের ধরতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্পে চলে অভিযান। জব্দ করা হয় গান পাউডার ও মার্বেল। পুলিশ বলছে, জেনেভা ক্যাম্প ঘনবসতিপূর্ণ হওয়ায় বেগ পেতে হয় আসামিদের ধরতে। অপরাধীরা বিভিন্ন গ্রুপে উপগ্রুপে বিভক্ত থাকায় আসামিদের তাৎক্ষণিক শনাক্ত করা ছিল চ্যালেঞ্জিং। মাদকের যে স্পটগুলো আছে, এইগুলো স্পটগুলো আমরা দরজা জানলা ভেঙে দিছি, ভেঙে দিয়ে ওইগুলো কিন্তু আমাদের জব্দ করে নিছে। এখানে এরা বিল্ডিং বানাচ্ছিল, মাদক বিক্রি করতেছিল, মারামারি সরঞ্জাম রাখতেছিল, সেটা আমরা জব্দ করছি। যখন আমরা একটু চলে যাই, এই যে শেষ রাতে এরা এখন আবার এই যে গন্ডগোল করা শুরু করছে। ছোট ছোট বিষয় নিয়ে ধরেন যারা গন্ডগোল করে। এদিকে ঘটনার পর থেকে চাপা আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। 3টার পরের থেকে তারা অত্যাচার করে বেশি। আচ্ছা, কি করে? আইসা ওই যে কোপায়, হিট মারে, বম মারে। বাসিন্দারা বলছেন, সবচেয়ে বেশি মাদক কারবার চলে ক্যাম্পের 7 নম্বর ও 4 নম্বর গলিতে। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোঁট গোলাপি, ফারুক এবং ইমতিয়াজ সহ জড়িত বেশ কয়েকজন। সোদপুরিয়া গ্রুপ, ওই সাইডে থাকে পারমনু, পিচ্চি রাজা, এরা সব মিলা এলাকা নিতে চায়। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 29 বছর পর অমর নায়ক সালমান শাহ মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো ওই আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি, যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা, এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। আবারও সময় নেওয়া অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বাদীপক্ষের আইনজীবী। অন্যদিকে বারবার সময় নেওয়ায় হতাশ মেহেরুন রুনির পরিবার।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। এই 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে বলে জানান আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগেও গত 22 এপ্রিল আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় দেন হাইকোর্ট। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। এদিকে টাস্কফোর্স থেকে 6 মাসের সময় চাওয়াটা অযৌক্তিক মন্তব্য করে এতে জনগণের মনে বিচার নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে, রিপোর্ট সাবমিট করবে, কিন্তু সেক্ষেত্রে 6 মাস সময় ছাড়ার কোনো কারণ আমরা দেখি না। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন, যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বারবার সময় নেওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন মেহেরুন রুনির ভাই। তদন্তকারী সংস্থার এই বিষয়ে তারা কতটুকু অগ্রগতি অর্জন করেছে বা কোথায় কোন সমস্যা হচ্ছে বা তারা আদৌ কিছু করতে পারে বা ব্যর্থ কিনা, এগুলা খুব দ্রুত আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাই উচিত হবে, কারণ এভাবে প্রতিবার 6 মাস সময় চাওয়াটা এটা খুবই হতাশাজনক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। অপহরণের একদিন পর টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে শিকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ভোরে স্থানীয়রা সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয় কয়েকজন। পরে চালানো হয় নির্যাতন। তার অভিযোগ, কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে দেয়া হচ্ছিল হুমকি ধামকি। অন্যায় কথাগুলি মুখ দিয়ে বলাতে চাইছে, হুকুম দিছে, আর না হলে খুন করবে, ঘরে আগুন লাগাইবে, এরপরে মেয়ে স্ত্রী এদেরকে খারাপ করবে, এই মর্মে অনেকগুলি চিঠি দিছে। এটা যেহেতু জিডি হয়েছে, টঙ্গী থানা পুলিশ তদন্ত করছে এবং ওনাকে নিয়ে যেয়ে ওনার সাথে অনেক কথা বলে তদন্ত করে বাকিটা ওনার দেখবে। বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 3 জন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। স্থানীয়রা জানান, বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার নারুলি ও সান্ধারপট্টি এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে নারুলি এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্দারপট্টির 3 যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরই সান্ধারপট্টি এলাকার শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নারুলি এলাকায় হামলা চালায়। এ সময় প্রায় 30টি বাড়িতে ভাঙচুর, 4টি বাড়ির 20 ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। মরদেহ যেখানে নিরাপদ থাকার কথা, সেই মর্গে ঘটেছে জঘন্য অপরাধ। ময়মনসিংহ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য আনা তরুণীর মরদেহ ধর্ষণ করে লাশবাহক। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে পুলিশকে জানালে অভিযুক্ত সাইদকে গ্রেফতার করা হয়। অপরাধের দায় স্বীকারও করেছে অভিযুক্ত। গত 19 অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে 20 বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সেখানে মেলে একটি চিরকুটো, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য।
20 অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাইদ। তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ। মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাইদ। ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা। গ্রেফতার করা হয় ওই যুবককে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ। ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করার, যৌন সম্পর্ক তৈরি করার প্রবণতা। এটা একটা ক্রাইম। এটা আগের সমাজে ছিল কিনা জানি না, বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাশবাহক সাইদ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মর্গে রাখা তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনার প্রতিবাদে ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হালুয়াঘাটের বাসিন্দারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী বছর স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে বিশ্ববাজারে বাংলাদেশের থাকবে না অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। তাই রফতানি আয়ের পথ সুগম রাখতে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। MS আরিফিনের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ইপিবির হিসাবে গেল অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির 44% গেছে ইউ জোটের 27 দেশে, যার পরিমাণ প্রায় $21.38 বিলিয়ন। বর্তমানে বিশাল এই বাজারে এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্রবাদে সব পণ্য রপ্তানিতেই শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আরও 3 বছর থাকবে এই বাণিজ্য সুবিধা। এরপর কি? এমন প্রশ্ন তুলে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের না হতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। যে গ্রেস পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি, একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, তার শুল্ক কি হবে, এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। তবে উন্নয়নের পথে এই উত্তরণকে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ ধরেই এগোতে চায় সরকার। ডেটা শুদ্ধ করার পরও আমরা ক্রাইটেরিয়া মিট করি এবং মিট করি নেপাল এবং লাও, যারা আমাদের সাথে, তাদের চেয়ে বেটার অবস্থায় আছি আমরা। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। বৈদেশিক বাণিজ্যে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি করার দিকে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইইউ প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হবে আগামী মাসে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে শুল্ক সুবিধা বজায় রাখতে পারে FTA, তবে স্বল্প মেয়াদে ইউরোপের বাজারে GSP প্লাসে আদায় করতে হবে বাড়তি সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের মোট ইম্পোর্টের 6% হয়, তখন কিন্তু সেই দেশ বা সেই প্রোডাক্টটা হচ্ছে তাদের ওখানে শুল্কমুক্ত সুবিধাটা হারায়, GSP ফেসিলিটি প্লাস ফেসিলিটি হারায়। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে পণ্য রপ্তানি করছে ওটা প্রায় মানে ইউর মোট ইম্পোর্টের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 16.5%। সুতরাং বাংলাদেশ এখানে GSP প্লাস ফেসিলিটি পাবে না। এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA করার বিষয়ে অনেকটা পথ এগিয়েছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সুতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন জীবরদান। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের শাক্যমণি বৌদ্ধ বিহারে এর উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তুষারকান্তি চাকমা। তিনি জানান, শুক্রবার দুপুরে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান করা হবে। বাংলাদেশ ও ভারত ছাড়া আর কোথাও চিবরদান করা হয় না বলেও মন্তব্য করেন তুষারকান্তি চাকমা। রীতি অনুযায়ী তুলা থেকে তৈরি করা সুতা রঙে ভিজিয়ে রাখা হয়, পরে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বুনন করা এসব চিবর। প্রতি বছর প্রবারণা পূর্ণিমা পরবর্তী 1 মাসের মধ্যে কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। 24 ঘন্টার ভিতরে তুলা থেকে সুতা উৎপন্ন করে পরিধানযোগ্য একটি চিবর উৎপন্ন করা একটি কোনোভাবেই সহজ ব্যাপার নয়। এই অত্যাশ্চর্য একটি ট্র্যাডিশন যদি আমি বলি,
এটা পার্বত্য চট্টগ্রাম এবং ভারত ছাড়া, বাংলাদেশ এবং ভারত ছাড়া অন্য কোথাও নেই বলে আমার মনে হয়। 2026-27 শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে রুশ সরকার। আবেদন করা যাবে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউস ইন ঢাকাতে সংবাদ সম্মেলনে একথা জানান নবনিযুক্ত পরিচালক আলেকজান্ড্রা কিভনয়। বলেন, এবার বাংলাদেশের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে 200 করা হয়েছে, যা 5 বছর আগে ছিল মাত্র 65। আবেদন বাছাই ও সহযোগিতায় কাজ করছে ঢাকার রাশিয়ান হাউস ও দূতাবাস। শিক্ষার্থীদের বিষয় নির্বাচন, কাগজপত্র প্রস্তুত এবং ভাষা শেখাতেও সহায়তা করবে রাশিয়ান হাউস। I arrived just last week, and so far I met so many people who, and this year, well, annually we are, and all those trips are financed. 100th anniversary. Serious obstacle. It's. মালদ্বীপে শুরু হয়েছে হোটেল এশিয়া এক্সিবিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কুলিনারি ফেয়ার। এতে 48টি দেশের 300-রও বেশি রিসর্ট, হোটেল ও খাবার সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিয়েছেন। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। রাজধানী মালের পাশে হুলহুমালে সিনথেটিক ট্র্যাকে আয়োজিত মেলার আয়োজন করে মালদ্বীপ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সার্ভিসেস সেন্টার। উদ্বোধন করেন মালদ্বীপের পর্যটন ও পরিবেশ মন্ত্রী তারিক ইব্রাহিম এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন বিশ্বজুড়ে খাবার ও পানীয় শিল্পের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্র দেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরও আলোচনা করা হবে। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আঞ্চলিক মিত্র কাতার, কুয়েত, সৌদি আরব ও জর্ডানও। নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে। এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার পরিণাম হবে ভয়াবহ। ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পুতিন বলেন, কিয়েভকে এই ধরনের দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া কিছু নয়। যুদ্ধবন্ধে নানা তৎপরতার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় 2 সাংবাদিক নিহত হয়েছেন। গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা তৎপরতার মধ্যেও কিয়েভে মস্কোর হামলা থেমে নেই। 3.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি। তবু বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপই রাশিয়াকে দমাতে পারছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতরস্ক শহরে রুশ ড্রোন হামলায় এবার প্রাণ হারালেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেন। একটি পেট্রোল স্টেশনে গাড়ির ভেতরে অবস্থান করছিলেন তারা। এ সময় রাশিয়ার একটি ল্যান্ডসেট ড্রোন তাদের উপর হামলা চালায়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 23 সাংবাদিক নিহত হয়েছেন। একই দিন কিয়েভে ড্রোন হামলায় আহত হন আরও কয়েকজন।
যুদ্ধে ইউক্রেন মার্কিনীদের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিয়েভকে এই ধরনের দীর্ঘপাল্লার অস্ত্র দেয়া মূলত যুদ্ধে উস্কানির চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন, রাশিয়ার ভূখণ্ডে এমন অস্ত্র দিয়ে আঘাত হানা হলে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও ভালোভাবে ভাবা উচিত। এদিকে রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন কখনোই মার্কিনীদের দেয়া দীর্ঘপাল্লার কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নিজেদের সক্ষমতা যেমনই হোক, কিয়েভ বারবার ওয়াশিংটন ডিসির কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনও করেন। তবে অস্ত্র সরবরাহের নিশ্চয়তা পাননি তিনি। গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক দিয়ে নিজের অস্ত্রভান্ডার খালি করা ঠিক হবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হেরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে 2028 সাল পর্যন্ত। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরও 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো, অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে। এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরন্স জয় করে সাপোর্টার শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম, এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পলাতক আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বাদ ইভিএম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধন। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিএসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি। আগে গণভোট চায় জামায়াত, সনদের আইনি ভিত্তি চায় এনসিপি। এবং জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।